নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, জ্যোতিষীরা বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকি শনির দশা শুরু হয়ে গেছে, শনির দশা চলছে। আর শনির দশা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের চলছে সেটা যদি জ্যোতিষীরা নাও বলতেন তাহলেও বুঝতে খুব একটা অসুবিধে হতো না, কেননা চোখের সামনেই তো দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে ঘেটে ঘ হয়ে আছেন। গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রার্থী তালিকা প্রকাশ করেছেন, কিন্তু সেই প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব বেড়ে গেছে। যে ৫ জন বিধায়ককে মমতা বন্দ্যোপাধ্যায় এবার টিকিট দেননি, সেই ৫ জন বিধায়ক তো তৃণমূলের উপরে খাপ্পা হয়েই আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে বেশ কিছু জায়গায় তৃণমূলের যে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে সেই প্রার্থীরাও তৃণমূলের কর্মী সমর্থকদের কাছেই পছন্দ হচ্ছে না। তৃণমূলের কর্মী সমর্থকরা গতকাল রাত থেকেই নিজেদের মধ্যে এ নিয়ে ঘুষোঘুষি কেলাকেলি মারপিট করছে, ধর্নায় বসছে, বিক্ষোভ করছে যে যাকে টিকিট দেওয়া হয়েছে তাকে তারা মেনে নেবে না। এরকম প্রায় ১ ডজনেরও বেশি বিধানসভা অঞ্চলে তৃণমূল এখন রীতিমতো গোষ্ঠী দ্বন্দ্বে জেরবার হয়ে যাচ্ছে। খণ্ডঘোষ থেকে শুরু করে পূর্বস্থলী, রাজগঞ্জ, নাটাবাড়ি, মন্তেশ্বর, চুচুড়া, ক্যানিং পূর্ব, ফরাক্কা, এইসব এলাকায় তৃণমূলের মধ্যেই বিদ্রোহের সুর শোনা যাচ্ছে। তৃণমূলের নেতারা এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাটে হাড়ি ভাঙছে। কেউ বলছেন যে টাকার কাছে হেরে গেলাম, আবার কেউ বলছেন যে আমি রাজনীতি থেকে সন্ন্যাস নেব, আবার কেউ কেউ এটাও বলছেন যে দরকার পড়লে নতুন দল গড়ব। এদিকে সেই বীরভূমে কেষ্ট কাজল দ্বন্দ্ব তো আছেই। সাঁইথিয়ায় কাজলকে টিকিট দিতেই কেষ্ট মানে অনুব্রত মণ্ডল মুখ গোমড়া করে ফেলেছেন। এরপরে আবার গোদের উপর বিস্ফোরার মতো কুণাল ঘোষকে বেলেঘাটা থেকে দাঁড় করানো আর উলুবেরিয়া থেকে ঋতব্রতকে দাঁড় করানোয় তৃণমূলকে এখন নানান খোটাও শুনতে হচ্ছে। একদিকে কুণাল ঘোষের সেই জেল যাত্রার বিভিন্ন মিম যেমন তৈরি করা হচ্ছে, ঠিক তেমনই ঋতব্রতর সেই ৭ বছর আগেকার যে কাণ্ড, সেই কাণ্ডের নানান ভিডিও প্রকাশ করে বিভিন্ন জনে বিভিন্ন রকমের কথা বলছে। এরকম অবস্থায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত ভোটের ঠিকঠাক মতো প্রচারটাই শুরু করতে পারলেন না। অথচ উল্টো দিকে আজকে সুপ্রিম কোর্টে সেই যে ইডির মামলা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, সেই ইডির মামলাতে মমতা বন্দ্যোপাধ্যায় পড়েছেন ফ্যাসাদে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা এদিন সুপ্রিম কোর্টে গিয়ে বারবার যেটা আর্জি জানিয়েছেন যে এই মামলায় তাদের সময় দিতে হবে। এর আগে বন্ধুরা আপনারা জানেন যে ইডি জবাব দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের কাছে সময় নিয়েছিল, কেননা তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা সুপ্রিম কোর্টে তাদের বক্তব্য পেশ করেছিলেন। এখন আবার এদিন যখন সেই মামলারই শুনানি হলো, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা নতুন করে সুপ্রিম কোর্টের কাছে সময় চাইলেন। সেই সঙ্গে তারা এদিন যে প্রশ্নটা তুললেন যে ইডির নাকি এই মামলা করারই অধিকার নেই। অর্থাৎ সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ইডির মামলা, সেই মামলায় মমতা বন্দ্যোপাধ্যায় এখন বুঝতে পারছেন যে তিনি ভালো মতোই ফেঁসে গেছেন, ভালো মতোই প্যাচে পড়েছেন। আর এই মামলার শুনানি যদি এখন সুপ্রিম কোর্টে চলে তাহলে তার যে ভোটের প্রচার, সেই ভোটের প্রচারের ১২টা বাজবে। কেননা ইডির কাছ থেকে সেই সবুজ ফাইল ছিনিয়ে নিয়ে তিনি তো এমন কাজ করেছেন যে কাজে তার জেল পর্যন্ত হতে পারে। ফলে এই মামলায় অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের বুকের মধ্যে এই আতঙ্কটা কাজ করছে যে না জানি কখন কি হয়। আর সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে এই ভোটের মাঝে যাতে অন্তত এই মামলার শুনানিটা পিছিয়ে যায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্যা তো এখানেই শেষ হচ্ছে না, বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্যা দিনকে দিন বাড়ছে। যেভাবে ইলেকশন কমিশন এ রাজ্যের এবার ডিএমদের বদলি করা শুরু করে দিয়েছে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাজানো বাগানের ফুলের গাছ ফলের গাছ তো গেছে, কিন্তু এখন ইলেকশন কমিশন যে কাজটা করছে তাতে সেই সাজানো বাগানের যে ঘাস, সেই ঘাসটাও উপড়ে ফেলতে চাইছে। আর বাগানে যদি ঘাসই না থাকে তাহলে তৃণমূল থাকবে কি করে, তৃণমূল বাঁচবে কি করে? আর এই কারণেই যত ভোটের দিন এগিয়ে আসছে ততই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্যা আরও বাড়ছে। এখন এই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের যে প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকায় একটা জিনিস চেষ্টা করেছিলেন যে সংখ্যালঘু প্রার্থীদের সংখ্যা বাড়িয়ে দেওয়া। কীরকম না, এর আগে 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায় 35 জন সংখ্যালঘুকে ভোটের টিকিট দিয়েছিলেন, প্রার্থী করেছিলেন।
কিন্তু এই 2026-এর বিধানসভা ভোটে যেটা দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সংখ্যালঘু প্রার্থীদের সংখ্যা কিন্তু বাড়িয়ে 47 করে দিয়েছেন, অর্থাৎ বেশি করে কিন্তু এবার সংখ্যালঘু প্রার্থী করেছেন। কিন্তু সেই সংখ্যালঘু প্রার্থী বাড়িয়েও মমতা বন্দ্যোপাধ্যায় মনে শান্তি পাচ্ছেন না, কেননা এই সংখ্যালঘু প্রার্থীদের নিয়েও কিন্তু তৃণমূলের মধ্যে চরম গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে গেছে। ভাঙড়েতে এরই মধ্যে আরাবুল ইসলাম তৃণমূল ছেড়েছেন, কিন্তু এই প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর এখন তহা সিদ্দিকীও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জনমত তৈরি করছেন। মুসলিমদের বোঝানোর চেষ্টা করছেন যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সব সংখ্যালঘুদের প্রার্থী করেছেন যারা কিনা এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে চুরির কাজ করেছে। এই অবস্থায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সংখ্যালঘু কার্ড সেটা কতটা ঠিকঠাক কাজ করবে সেটা নিয়েও কিন্তু সন্দেহ রয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সবথেকে বড় যেটা মুশকিল হলো যে তিনি ভোটের প্রচারটা করবেন কি নিয়ে, ভোটের প্রচারে তিনি বলবেন কি নিয়ে। আর সেসব যারা ঠিক করে দিত সেই পরামর্শদাতা সংস্থা আইপ্যাক এখন নিজেই পড়েছে ইডির জালে। এত কিছুর ওপর আবার শুভেন্দু অধিকারী ভবানীপুরে প্রার্থী হয়ে বসে আছেন। আর ভবানীপুরের যা অবস্থা, ভবানীপুরে যে হারে ভোট কাটা গেছে এসআইআর এর ফলে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এখন সবথেকে বড় যেটা মাথা ব্যথা যে তিনি নিজে জিতবেন কি করে। কেননা ভবানীপুরের যে 8টি ওয়ার্ড, সেই 8টি ওয়ার্ডের মধ্যে 3টি ওয়ার্ডেই মমতা বন্দ্যোপাধ্যায় তার জয়ের সমস্ত কিছু কলকাঠি নেড়েছিলেন। কিন্তু সেই 3টি সংখ্যালঘু অধ্যুষিত ওয়ার্ড থেকেই এসআইআরে সব থেকে বেশি নাম কাটা গেছে। আরও স্পষ্ট করে বলা ভালো, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জয়ের মার্জিন, সেই মার্জিনটাই এই এসআইআর এর ফলে কেটে গেছে। অর্থাৎ বলতে গেলে ভবানীপুরের 8টি ওয়ার্ডের মধ্যে 5টা ওয়ার্ডে বিজেপি তো এগিয়ে রয়েছে, 3টে ওয়ার্ডে বিজেপি সেই খেলাটাও সমান সমান করে দিয়েছে। যে 3টে ওয়ার্ডের ভোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে এর আগে জিতেছেন। এখন এই শুভেন্দুকে ঠেকাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ভালো চাল দেওয়ার চেষ্টা করেছিলেন নন্দীগ্রামে, যাতে শুভেন্দু অধিকারী ফাঁদে পড়ে। আর সেই জন্যই কিন্তু দিন কয়েক আগে টিকিটের ডিল দিয়ে পবিত্র করকে বিজেপি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাঙিয়ে তৃণমূলে নিয়ে আসে। কিন্তু সেই নন্দীগ্রামেও খেলা উল্টে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় পবিত্র করকে নন্দীগ্রামে প্রার্থী করতেই শুভেন্দুর যারা অনুগামী তারা রীতিমতো উল্লাসে ফেটে পড়েছে। তারা আনন্দে নাচছে আর লোককে মিষ্টিমুখ করাচ্ছে যে বিজেপির মির্জাফর তৃণমূলে চলে গেছে। কেননা এই পবিত্র কর যদি বিজেপিতে থাকতো তাহলে তৃণমূলের হয়ে কাজ করত, বিজেপিকে তলে তলে বাস দিত। কিন্তু যেহেতু সেই পবিত্র কর তৃণমূলের প্রার্থী হয়ে গেছে, ফলে বিজেপি একেবারে পরিষ্কার হয়ে গেছে। আর এইটা যে শুধুমাত্র ওই নন্দীগ্রামের ক্ষেত্রে হয়েছে তেমনটা কিন্তু নয়। বন্ধুরা, আশ্চর্যের বিষয় যে 2021 সালে বিজেপি যে ফর্মুলায় ইলেকশন জেতার চেষ্টা করেছিল, সেই একই ফর্মুলা কিন্তু এবার তৃণমূলকে নিতে দেখা যাচ্ছে। কি সেই ফর্মুলা? বন্ধুরা, আপনারা জানেন যে 2021 সালে কৈলাস বিজয়বর্গীয় এবং মুকুল রায়রা তৃণমূল থেকে একের পর এক নেতা এনে বিজেপিতে টিকিট দেওয়ার ব্যবস্থা করেছিলেন। মুকুল রায়রা ভেবেছিলেন যে এইভাবে বিজেপির হয়তো লাভ হবে, তৃণমূলে ধস নামবে। কিন্তু বাস্তবে হয়েছিল তার ঠিক উল্টো। নেতারা দল বদল করলেও ভোটাররা কিন্তু দল বদল করেননি, বরং মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত রেকর্ড ছাড়িয়ে বেশি আসনে সেবার জয়ী হয়েছিলেন। আর ঠিক একই ফর্মুলা এবার তৃণমূল নিয়েছে। মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বিজেপি থেকে লাগাতার একের পর এক নেতা এনে তৃণমূলে এবার টিকিট দিচ্ছে। আর এইটা দেখেই অনেকেই যেটা বলছেন যে তাহলে কি 2021-এ বিজেপির সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল সেই একই ঘটনা কি এবার তৃণমূলের সঙ্গে ঘটতে চলেছে? কেননা ফর্মুলা তো একই রয়েছে। আর এখানেই কোথাও যেন তৃণমূলের যে দুর্দিন, সেই দুর্দিনের একটা বড় ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কুর্সি বদলের কিন্তু একটা বড় ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আর এই যে শেষ সময়ে বিজেপি ভাঙিয়ে নিয়ে এসে তৃণমূলের টিকিট দেওয়া, সেটা যে তৃণমূলের নেতারাই সহ্য করতে পারছেন না, সেটা তো তৃণমূলের এই যে গোষ্ঠী কোন্দল, সেই গোষ্ঠী কোন্দলই বোঝা যাচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কখন এই গোষ্ঠী কোন্দল মেটাবেন, কখন তিনি ইলেকশন কমিশনের বিরুদ্ধে লড়াইয়ে নামবেন, কখনই বা সেই লজিক্যাল ডিসক্রিপেন্সির মামলাগুলো নিয়ে মামলা মোকদ্দমা করবেন, আর কোন সময়ই বা ভোট প্রচার করবেন। ফলে এই মুহূর্তে তৃণমূল নেত্রীর যা অবস্থা, তৃণমূলের যা পরিস্থিতি, তাতে তো একটা জিনিসই মনে হচ্ছে যে খেলা মমতা বন্দ্যোপাধ্যায় খেলতে চেয়েছেন সেই খেলায়
এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটা গোল খেয়ে বসে আছেন। আর এসব উপর থেকে দেখে মুকুল রায় নিশ্চয়ই মনে মনে মুচকি মুচকি হাসছেন। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।